সিনিয়র এডিটর অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশলয় আজকে অগ্নিবাণ ছুড়ব। প্রতিদিন অনির্বাণ অগ্নিবাণ ছোড়েন এবং প্রশ্ন করেন তীক্ষ্ণভাবে। আমিও চেষ্টা করব তাই করতে। আপনাদের ভালোবাসা আশা করব আমি কিশলয়। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন তা হলো বারবার বিএসএফ আমাদের বর্ডারে আক্রান্ত হবে, এটা কি মেনে নেওয়া যায়? আর এটাও কি মেনে নেওয়া যায় যে বারবার এই রাজ্য থেকে জঙ্গি গ্রেফতার হবে, জঙ্গিরা গ্রেফতার হবে অন্য রাজ্যে গিয়ে, কিন্তু তাদের শিকড় পাওয়া যাবে এই রাজ্যে? জঙ্গিদের কোলে বসে এই রাজ্যের শাসক দল বিএসএফকে নিশানা করবে রাজনৈতিকভাবে, সেটাও কি মেনে নেওয়া যায়? কিন্তু এই সমস্ত কিছুর পিছনে রয়েছে রাজনীতি, সীমান্তের রাজনীতি। আপনাদের ডিটেল প্রতিবেদন এবং বিস্ফোরক তথ্য আজ দেব, অত্যন্ত বিস্ফোরক, যা দেখে কেঁপে উঠবেন আপনিও। কিন্তু তার আগে প্লাজমা গ্রাফিক্স ডিটেলস আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে যতটা রয়েছে সেটা দেখে নিন, নোট নিন, টুকে রাখুন, কারণ অত্যন্ত জরুরি। ভারত বাংলাদেশের বড় একটা অংশের বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সাথে, যেমনটা এই গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে। গোটাটা পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার, যেটা আমরা একদম ডার্ক করে মার্ক আউট করছি। এইটা গোটাটা ভারত বাংলাদেশ বর্ডার। তার মধ্যে বাঁদিকে আমাদের পশ্চিমবঙ্গ। টোটাল বর্ডার এরিয়া 4096 কিলোমিটার। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি 2217 কিলোমিটার, এবং কাঁটা তারহীন সীমান্ত পশ্চিমবঙ্গে 435 কিলোমিটার। 435 কিলোমিটার কিন্তু কম নয়। 435 কিলোমিটার একটা ভাস্ট বড় এরিয়া। এই বড় এরিয়া গার্ড করার জন্য বিএসএফ এর কাছে কাঁটা তার দেওয়ার জায়গা এখনো পর্যন্ত নেই, অথবা হাতে পেলেও সেই কাজ শুরু হয়নি। এই সমস্ত ডিটেলস তো রয়েছেই, কিন্তু প্রশ্ন উঠছে বিএসএফ এর বিরুদ্ধে বারবার বিষোদ্গার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন ঝ্যাঁটা লাঠি হাতে বিএসএফকে তাড়া করুন, আর সেই দল যখন এই রাজ্যে আশ্রয় দেয় জঙ্গিদের, আবারও যারা নতুন করে ধরা পড়ে, তখন প্রশ্ন ওঠে আসলে কি অভিসন্ধি, কাদের হয়ে কাজ করছে এরা? সমস্ত ডিটেলস প্রতিবেদন, তারপর আলোচনা। প্রথমেই প্রতিবেদন। ফের জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম এসটিএফ। অসমের কোকরাঝাড় থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি নাসিমউদ্দিন। অসম পুলিশের দাবি, নাসিমউদ্দিনের বাড়িতেই নাশকতার নীল নকশা তৈরি করত এবিটি। গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে নাসিমউদ্দিন, যাকে অসমের কোকরাঝাড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সে নূর ইসলামের খাস লোক, এবং এই যে নূর ইসলামের যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, সেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের একরকম ফার্স্ট বয় ছিল এই নাসিমউদ্দিন শেখ। আইডি তৈরি থেকে শুরু করে সমস্ত জঙ্গি প্রশিক্ষণের যে সমস্ত যাবতীয় ব্লু প্রিন্ট থেকে ম্যাপিং, সমস্তটাই করতো এই নাসিমউদ্দিন। অসম পুলিশের এসটিএফ জঙ্গি ধরছে, অন্য রাজ্যের পুলিশ এসে বাংলা থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, অথচ বাংলার গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খবরই থাকে না। বাংলাকে নিরাপদ আশ্রয় তৈরি করে কার্যকলাপ চালাচ্ছে জঙ্গিরা। এদিকে বিএসএফ দেখলেই হাতা খুন্তি নিয়ে তাড়া করার নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। অবৈধ অনুপ্রবেশ আটকাতে প্রাণ বাজি রেখে লড়াই করছে বিএসএফ। বুধবার বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশ আটকাতে গিয়ে জখম হয়েছেন এক জওয়ান। অথচ বিএসএফকে জমি দেওয়া তো দূরস্থ, অনুপ্রবেশ নিয়ে বারবার সীমান্তরক্ষীদেরই গালমন্দ করেন মমতা। অথচ তাঁর দলের নেতানেত্রীরাই মদত দিচ্ছেন অনুপ্রবেশে। ভোট ব্যাংক বজায় রাখতে আদৌ কি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বাংলার পুলিশ? যে নাসিমউদ্দিন যে করলো, নাসিমউদ্দিন যে ধরা হলো, এবারে সে ফার্স্ট বয়, সেই জন্য তাকে ধরেছে আর কি। আমাদের এই নাশকতাকে যথেষ্ট শক্ত হাতে মোকাবিলা করাই আছে, এটা বোঝা দরকার। বাংলায় তৃণমূলের সরকার রয়েছে, আসামে বিজেপি সরকার রয়েছে। জঙ্গি মোকাবিলা, দেশের সুরক্ষার প্রশ্নে যেন যাবতীয় রাজনীতির ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দল সবাই মিলে একসঙ্গে একে অপরকে সহযোগিতা করে কাজ করুক, তবেই ভারত থেকে জঙ্গিবাদের এই সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারব। রাজ্যের সংখ্যালঘু তোষণের জন্যই কি বাংলাকে সেফ হোম তৈরি করছে জঙ্গিরা? ভোট পেতে শাসক দলের দেশ বিরোধী কার্যকলাপ আর কতদিন চলবে? আর কতদিন বিএসএফকে ভিলেন বানিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদত দেবে শাসক দল? রিপাবলিক বাংলা। আজকে আমার প্রথম এবং একমাত্র অগ্নিবাণ।
প্রথম এবং একমাত্র অগ্নিবাণ, জঙ্গিদের ক্ষেত্রে মমতা, কিন্তু বিএসএফ এর ক্ষেত্রে ক্ষমতা। জঙ্গিদের প্রতি মমতা, মমতা অর্থে ভালোবাসা, জঙ্গিদের জায়গা দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া, সেফ হেভেন অর্থাৎ স্বর্গরাজ্য তৈরি করে দেওয়া। কিন্তু বিএসএফকে রুখতে ক্ষমতা, হাতা নিয়ে, খুন্তি নিয়ে তাড়া করুন, বিএসএফকে দেখলেই তাদেরকে তাড়িয়ে দিন। এই ক্ষমতার আস্ফালন কিসের এবং কেন, এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা যাব। তবে সবার আগে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ উঠে আসছে, বিগ ব্রেকিং। বিএসএফ এর হাতে নতুন করে ক্ষমতা উঠে এলো, বিএসএফকে আরো ক্ষমতা দেওয়া হলো। সীমান্তে বাংলাদেশের নির্মাণ কাজে কড়া বিএসএফ, সীমান্তে বাংলাদেশের অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। কড়া পদক্ষেপের নির্দেশ সমস্ত ফিল্ড কমান্ডারকে নতুন করে ক্ষমতা দিচ্ছে বিএসএফ। 2024-এ কমপক্ষে 80টি এরকম ঘটনা ঘটে। বিএসএফ এর ওপর আক্রমণের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ফিল্ড কমান্ডারদের, অর্থাৎ ফিল্ড কমান্ডারদের বলা হয়েছে যে কোনো অবৈধ নির্মাণ দেখলে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে হবে, অথবা কেউ যদি সেই কাজে বাধা দেয় তাহলে মুহূর্তের মধ্যে তাকে আটক করতে হবে, নাহলে আরো এক্সট্রিম ব্যবস্থা নিতে পারবে বিএসএফ। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং। এবং বিএসএফ এর কেন্দ্রীয় বিএসএফ হেডকোয়ার্টার্স থেকে যখন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ফিল্ড অফিসারদের হাতে আরো ক্ষমতা দেওয়া হবে, ফিল্ড অফিসাররা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন যাতে কোনো এই মুহূর্তে ইনফিলট্রেশন না হয়, কোনো অবৈধ অনুপ্রবেশ না হয়। আমি এই মুহূর্তে আমার যারা গেস্ট রয়েছেন, যারা অতিথি রয়েছেন তাদের কাছে যাব। স্টুডিওয়ে আলোচনায় উপস্থিত রয়েছেন অনির্বাণের অগ্নিবাণে সজল ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা, রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ অধ্যাপক। আমি প্রথমেই যাব, আমি গেস্টদের কাছে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে ডিরেক্টলি অ্যাকিউজ করেন, সরাসরি অভিযোগ করেন বিএসএফ খুব পরিকল্পনা মাফিক ইচ্ছে করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে, গোটা অপারেশন। তিনি পুরোটা জানেন, কি বলেছেন তিনি শুনবো। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। বিএসএফ এর কার্ড, বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, চিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? বেশ, আমি প্রথমেই সজলদার কাছে যাব। সজলদা, ধরে নিন আমি কিশলয় মুখার্জি নয়, আমি ধরে নিন ফর আ মোমেন্ট আমি অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, এবং ধরে নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, অনির্বাণদা যা হয়তো লিখে এনেছেন নোটে, আমি পরে যাচ্ছি অনির্বাণদার কাছে, আমি গেস করছি, আশা করি গেসটা ঠিক হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 19.73 একর জমি বিএসএফকে দিয়েছে মালদায় নারায়ণপুরে ফেন্সিং করার জন্য। 0.5 একর জমি দিয়েছে বিন্নাগুড়ি জলপাইগুড়িতে বিএসএফকে আউটপোস্ট তৈরি করার জন্য। জানুয়ারি 27 তারিখ 0.9 একর জমি দেওয়া হয়েছিল করিমপুরের নদিয়ায় আউটপোস্ট তৈরির জন্য। আপনারা তাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের সমর্থন করে, তার সরকার জঙ্গিদের বারবারন্ত ঘটতে দেয়, বিএসএফকে আক্রমণ করে। এত মিথ্যে কথা কেন বলছেন আপনারা? হাফ একর জমি দিয়ে সেখানে বিএসএফ বড়জোর কিতকিত খেলতে পারে। হ্যাঁ, সেখান থেকে তাদের মানে ঘাঁটিও হবে না, তাদের ব্যারিকেডও হবে না, তাদের কাঁটাতারও হবে না, কিছু হবে না। এগুলো সব এই যে দিচ্ছি না, এই যে কথাটা হচ্ছে যে দিচ্ছি না, হ্যাঁ, সেই কথাটা কাটার জন্য এক বৌমা শ্বশুরকে কিছুই খেতে দিতে চাইতো না, তো বলছে, শ্বশুর বলছে বাবা মা একটু ভাত দিবি, বলছে ছাই দেবো, বলছে তাই দে, অন্তত দেওয়ার অভ্যেসটা তো হোক। তো বলছি এই যে হাফ একর দিয়েছে এতেই আমি আপাতত খুঁজছি, অন্তত দেওয়ার অভ্যেসটা করুক অন্তত এই সরকার। কত খারাপ কথা! একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করে। অত্যাচার মানে কি ধরনের অত্যাচার করে? তার মানে মেয়েদের তুলে নিয়ে গিয়ে কি তাদের রেপ করা হয়? অত্যাচার মানে কি করা হয়? এটা পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে। বিএসএফকে আমরা সেনার সম্মান দিই, সেনা আর বিএসএফ এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ প্রথমে আক্রান্ত হয় বিএসএফ, পরে আসে সেনা। সেই সেনাকে যারা ভারতবর্ষের আমরা যারা নিশ্চিন্তে ঘুমাই,
হ্যাঁ, আপনি অনির্বাণ সেজেছেন ভালো, আপনি ভুল করে সাব্বির আলী সাজবেন না। সেই অনির্বাণ আপনি, আপনারা যে ঘুমন, সে ঘুমোতে পারেন আপনারা শুধুমাত্র এই বিএসএফ এর লোকেরা। সংসার ছেড়ে, পরিবার ছেড়ে তারা শুধু তো এই বাংলাদেশ বর্ডারে থাকে না, তারা কাশ্মীর বর্ডারেও যেতে হয়, বিভিন্ন বর্ডারে তাদেরকে পোস্টিং থাকতে হয়। তারা নিরাপত্তা আমাদের দেয় বলেই আমরা ঘুমোতে পারি। আর সেই বিএসএফকে যিনি এইভাবে অপমান করেন, ইউনূস এইভাবে বোধহয় বিএসএফ এর বিরুদ্ধে কথা বলে না, যেভাবে মুখ্যমন্ত্রী এখানে ভারতবর্ষে বাস করে এই কথা বলার সাহস দেখাতে পারেন। আমরা লজ্জিত বাঙালি হিসেবে যে আমরা এর বিরুদ্ধে গণপ্রতিরোধ এখনো গড়ে তুলতে পারিনি। আর একটা কথা বলছি, এই যে হাতা খুন্তি নিদান এর আগেও দিয়েছিলেন, তার ফল হয়েছিল শীতলকুচি, তার ফল হয়েছিল শীতলকুচি। আর একটা শীতলকুচি চাইছেন উনি, যাতে উনি 26-এর রুটিটা ভালো করে শেখতে পারেন। এখন থেকে শুরু করে দিয়েছেন যে বিএসএফ কে উত্তক্ত করো, বিএসএফ কে রাগাও, বিএসএফ কে ঢিল মারো, বিএসএফ কে খোঁচাও। বিএসএফ একটা রিয়াক্ট যদি করে ফেলে, ভাবুন দেশের ওপারে শত্রু বাংলাদেশ, এপারে মমতা ব্যানার্জি, এখান থেকে সজল, এখানে বিএসএফ এর পরিস্থিতিটাকে আপনারা ভাবতে হবে। অনির্বাণদা কিছুক্ষণের জন্য ভেবে নিন আমি সজল ঘোষ, এবং সজল ঘোষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি। ধরে নিন, আমি ধরে নিতে বলছি যে বাংলাদেশের ইললিগাল ইনফিলট্রেট করে যারা, সেই ব্যক্তিদের আটকানোর জন্য বিএসএফকে অনেক সময় জখম হতে হয়। সেটা দক্ষিণ দিনাজপুরে আজকে সকালবেলাও খবর এসেছে, বিএসএফ জখম হয়েছেন একজন। কিভাবে আটকাতে গিয়ে তা বিএসএফের আক্রমণ হয়েছিল, তারা অস্ত্র নিয়ে আক্রমণ করে। বিএসএফ তাদেরকে আটকানোর জন্য একজন বিএসএফ জওয়ান তিনি আহত হন। 2014 সালে আহমেদ হুসেন ইমরান রাজ্যসভায় তৃণমূলের তরফ থেকে তাকে নমিনেট করা হয়। সিমির ফাউন্ডার মেম্বার একজন তিনি, এবং জঙ্গি যোগ রয়েছে সেই ব্যক্তির। এছাড়া আমরা শুনেছি বিভিন্ন সময় তৃণমূল বিভিন্ন নেতানেত্রী, যেমন রত্না বিশ্বাস বলেন বাংলাদেশিদের আমরা ভোটার কার্ড করিয়ে দেবো। এই কন্ট্রাস্টটা দেখে আপনার একটু খারাপ লাগছে না? আপনি সজল ঘোষ সেজেছেন ভালো কথা, কিন্তু আপনার কিন্তু একটা লোক ভাড়া করতে হবে প্রতিদিন মনে করাতে যে আপনি এখন কোন দলে আছেন। তাহলে সজল ঘোষ সাজা সহজ, হওয়াটা খুব কঠিন, কিন্তু এটা মাথায় রেখে করবেন যা করবেন। দ্বিতীয় কথা, বিএসএফ পশ্চিমবঙ্গের সীমান্তে পাহারা শুধু দেয় তা তো নয়, তারা উত্তর পূর্ব ভারতেও দেয়, কাশ্মীরেও দেয়, যেমন সজলদা বললেন, ঠিক বলেছেন। ত্রিপুরায় বিএসএফের পাহারা আছে, সেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, ইউনিয়ন সরকার, রাজ্য সরকার, দু জায়গাতেই বিজেপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। একদম আপনাদের ক্যামেরার সামনে, হয়তো আপনাদের ক্যামেরা ছিল না, কোনো মোবাইল ক্যামেরা ছিল, আপনাদের স্ক্রিনে আপনারা বারবার দেখিয়েছেন বিএসএফ এর বন্দুক ধরে টানাটানি করছে, কুড়ুল দিয়ে মারতে যাচ্ছে। ওটা কিন্তু পশ্চিমবঙ্গ বর্ডার ছিল না। আজকে দক্ষিণ দিনাজপুরে এটাই হয়েছে। আজকে দক্ষিণ দিনাজপুরে আক্রমণ হয়েছে, বিএসএফ প্রথমে গুলি চালায়নি, এইখানে দিনাজপুরের আক্রমণের দায়, এবং তারপর একজনকে আহত হওয়ার পর দিনাজপুরের আক্রমণের দায় তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরায় আক্রমণের দায় একদমই দায় নয়। আমি বলছি বিএসএফ যারা, না আমি আমার প্রশ্ন হলো আপনি বলছেননি অনির্বাণ, আপনি সজল ঘোষ ছাড়ছেন, আপনি সত্যি সজল ঘোষ না, আমাদেরকে আরে বাপি ভুলে যাচ্ছেন কিশোর, আপনি সজল ঘোষ সেজেছেন, সত্যি হয়ে যায়। কেন অপমান করছেন? না আমার কাকে অপমান করলাম? আপনি তো সেজেছেন, আপনি সত্যি হয়ে যাননি তো। বিএসএফ কে দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন, এটা অপমান বলে মনে হচ্ছে। আপনি নিজে তাড়া করবেন কি? আমার কথাটা শুনুন, আপনি বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন, এটা হাতা আমি আনতে পারি। শুনে নিন, বিএসএফ হোক বা সেন্ট্রাল ফোর্স, তারা যদি সাধারণ মানুষকে কোন রকম ভোট দানের প্রক্রিয়ায় বাধা দেয়, সেই জায়গাটা আপনি কেন বাদ দিয়ে দিলেন? না আমি আসল কথাটা ছিল কি ছিল না? এই কথাটা ছিল কি ছিল না? না ঠিক, জ্ঞানদাদের জ্ঞান আমি শুনেছি। ত্রিপুরায় যে বর্ডারে যে ঘটনাটা ঘটেছিল, কোদাল কুড়ুল নিয়ে যারা মারতে এসেছিল তারা তৃণমূল নয়, আমি একবারও বলিনি। আসলে মূর্খরা যতক্ষণ মুখ বন্ধ রাখে ততক্ষণ তাদের শোভা পায়। ও একটা কথা বলেছে, 40 বছর ধরে মুখ বন্ধ রেখেছিলেন? না নাই বলছি 34 বছর ধরে এরকম ধরনের ঘটনা, 40 বছর ধরে এরকম ধরনের ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমি আবারও বলি, এটা ঠিক। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন করেছে যে হ্যাঁ আমি অনেক দল পাল্টেছি, ঠিক ঠিক একদম ঠিক। তাও জনতা আমাকে নির্বাচিত করেছেন, আমার অঞ্চলের মানুষ। ব্যক্তিগত একটা জায়গা, ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল তো, উত্তরটা দিয়ে দিই। আমি যদি জিজ্ঞাসা করি মমতা কতগুলো দল করেছে, ওর পিসিমণি হয়নি, ও তো অবৈধ। আমি বলছি ও তো অবৈধ মুখপাত্র। আমি বলছি কতগুলো দল করেছে, কতগুলো দল করেছে তোমার পিসিমণি। আমি সেটার মধ্যে যাবো না। আমি বললাম আচ্ছা কার কার সঙ্গে লিভ টুগেদার করেছে, কার কার সঙ্গে লিভ টুগেদার করেছে, তৃণমূল কার কার সঙ্গে লিভ টুগেদার করেছে, কার কার সঙ্গে লিভ টুগেদার করেছে। আসলে যখন
আসলে যখন ওদের বলার থাকে না তখন কথা ঘুরিয়ে দেওয়ার জন্য কথা ঘোরানোর জন্য বলে উত্তর পাচ্ছি আমি না তো। সেটা যাব না। অনির্বাণ দা, আপনি আমি উত্তর আবারও দিতে বলছি, পারেন। আমি আবারও বলছি, যদি সাজে আপনি জীবনে উত্তর পাবেন না। কারণ উত্তর তো অনির্বাণ দা, যদি উত্তর এক মিনিট, সজল দা, এক মিনিট। তো বুঝতেও হয়। অনির্বাণ দা, যদি উত্তর না থাকে তাহলে বলে দিন, আমার কাছে উত্তর নেই। আমি আবারও প্রশ্ন করছি আপনাকে না, না, অনির্বাণ দা, না, খুব শুনুন, স্পেসিফিক আমার প্রশ্ন। উত্তর না, দর্শক বুঝবে জোকস কিনা সেটা আমার মাথা ব্যথা। জোকস অ্যাপার্ট, খুব আপনি সরাসরি সজল প্রশ্ন। ঘোষকে বুঝবেন কিনা অনির্বাণ দা, আমার মাথা আপনি ব্যথা। যে দলকে সমর্থন করেন সেই দলের দলনেত্রী বলছেন বিএসএফ কে দেখলে হাতা খুন্তি নিয়ে তেড়ে যেতে, আপনার আপনি হাতে আগে হাতা খুন্তি লাইনটা দিলে বাদ দিলেন কেন? আপনি তেড়ে যাবেন কিনা? আপনি আপনার তেড়ে কথা যাবেন কিনা? হ্যাঁ বুঝতে কিনা? বসালেন। হ্যাঁ কিনা? আপনি সরাসরি মিথ্যাচার করছেন। হ্যাঁ কিনা? সজল ঘোষের কাজ আপনি করতেন। হ্যাঁ কিনা? আপনি তেড়ে যাবেন কিনা? বিএসএফ কে দেখলে তেড়ে যাবেন আপনি কিনা? যেটা বললেন এই কথাটা তো বলেইনি। কেন্দ্রীয় আপনি এজেন্সিকে আপনার দেখলে কথা তেড়ে বলেন। যাবেন কিনা? যাবেন কিনা? মমতার বাইট ব্যাচ, মমতার বাইট ব্যাচ। সমর্থন করছি, পুরোটা চালান। পুরোটা মানে আরে পুরো বক্তব্যটা চালাতে হবে। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। চিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। আমি আরো একটা বাইট খুঁজে বার করতে বলবো, স্পেসিফিক ভাবে কেন্দ্রীয় এজেন্সি দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করুন, বার করুন। হ্যাঁ, কোথায় বাইকটা চালালেন? আপনি তো জানেন অনির্বাণ দা, আরে বাইকটা আপনি আছে। আপনি বাইক আজকে চালাবো বুক বলে চিতিয়ে বলুন যে চালালেন বাইকটা বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনি যা মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন আমি বাইকটা সেটা চালিয়ে দেবো, চালাতেই এক্ষুনি বললেন, চালিয়ে দেবো, আমাকে কি বলছেন? এক্ষুনি চালিয়ে দেবো। চালান, হাতা চালান, খুন্তি চালান, নিয়ে তাড়া করার একদম বাইক চালাবো। চালান না, পুরোটা এবার আপনি চালান। বলুন বুকে হাত দিয়ে যে আরে মমতা আপনি বন্দ্যোপাধ্যায় চালান কখনো না, বলেনি। আমি বুকে হাত দিয়ে আপনি না বলুন, দিয়ে সব করে দেখি সরি। আপনার কত সাহস আমি অনির্বাণ দা। কোথাও হাত না আপনি দিয়ে বলুন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি বলেছিলেন। কেন্দ্রীয় এজেন্সি দেখলে আপনি তাড়া পুরোটা করুন। বলুন না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আপনি পুরোটা বলুন না, আপনি তাহলে আপনি বলুন, আর বলতে পারবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেননি, distort আপনি করতে আজকে হচ্ছে। বলুন। আপনাকে distort করতে মমতা হচ্ছে। বন্দ্যোপাধ্যায় বলছি তো হাতা বলেননি। খুন্তি নিয়ে কেন্দ্রীয় আপনি এজেন্সিকে তার তাড়া আগেরটা করার বাদ কথা দিয়েছেন বলেননি, কেন? বলুন। আগেরটা বাদ দিলেন কেন? বলতে পারবেন আগেরটা হ্যাঁ কি বাদ না? দিলেন কেন? আপনি চালাতে বলেছে কি পারবেন? বলেনি? আপনি চালাতে পারবেন? বলেছে কি বলেনি? আপনি চালাতে পারবেন? অবশ্যই চালাতে পারবেন। চালান। 100% আরে চালান, চালাবো। আপনি নিজে উত্তর যদি পেয়ে চালাই যাবেন। তাহলে চালান। যদি চালাই আপনি তাহলে নিজে উত্তর পেয়ে যাবেন। যদি চালাই তাহলে আপনি সরি বলবেন। আরে আপনি নিজে মমতা উত্তর পেয়ে যাবেন, বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছেন কান ধরে উঠবস করতে হাতা হবে খুন্তি তখন। নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তাড়া করার কথা, এটা আরে তার গোটা আগের বিশ্ব লাইনটা জানে, বলুন, আপনিও তার জানেন। আগের আমি লাইনটা চালাবো, বলুন। আমি আসবো আমি আসবো অরিন্দম বাবুর কাছে। তার আগে আমার একটা এবার আপনি কি দর্শকদের কাছে সাবজেক্ট একটা করে দিন। রিকোয়েস্ট, আপনারা যদি সত্যি এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানেন তাহলে এই রাজ্যে যেভাবে বিএসএফ সহ কেন্দ্রীয় এজেন্সি যেমন সিআরপিএফ তাদের বিরুদ্ধে বারবার রাজনৈতিক একদম নেতৃত্বর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তাগুলো আপনারা প্রত্যেকে শুনেছেন। সেই বার্তাগুলো আমরা আবার নতুন করে শোনাবো, কিন্তু অন এয়ার বসে যদি আপনি মিথ্যাচার করেন তাহলে তো আমার অসুবিধে। কারণ আপনি জানেন বাইকটা আছে, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা আছে, আমি সেই বাইকটা চালাবো। আপনি কি বিশ্বাস করেন বিএসএফ গ্রামে ঢুকে মেয়েদের উপর অত্যাচার করে, কোনো রকম বাধা দান করে? আপনি তবে তাদেরকে ঘিরে রাখার নিদান মুখ্যমন্ত্রী দিয়েছেন। আপনি বিশ্বাস করেন বিএসএফ গ্রামে ঢুকে মেয়েদের উপর অত্যাচার করে? বলুন না। হ্যাঁ, যদি কোনো রকম অত্যাচার সেন্ট্রাল ফোর্স করে, এটা ভোট দেওয়ার সময় ছিল, আপনি বিশ্বাস তাহলে করেন? অবশ্যই তাদের প্রতিরোধ করতে হবে। তো বলছি অনির্বাণ দা, আপনি বিশ্বাস করেন বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করে গ্রামে ঢুকে? সীমান্তে কি হয়েছিল আপনি জানেন? আপনি বিশ্বাস করেন কিনা? এটা বিশ্বাস, এটা আপনি বিশ্বাস করেন কিনা যে বিএসএফ জোর করে ওপার থেকে অনুপ্রবেশকারীদের এপারে ঢোকায়? আপনি বিশ্বাস করেন কিনা? জোর করে কেন ঢুকবে? আপনি বিশ্বাস করেন কিনা? ঘুষ নিয়ে ঢোকায়। আপনি বিশ্বাস করেন যে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করে, বিএসএফ জোর করে অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢোকায়? আপনি বিশ্বাস করেন কিনা? আপনি বিশ্বাস করেন? বিশ্বাসের প্রশ্ন, এটা ফ্যাক্টের প্রশ্ন। আপনি সাংবাদিক, আপনার কাছে প্রমাণ আছে? ফ্যাক্ট মানে প্রমাণ। ঘোষাডাঙ্গা সীমান্ত আজকে অনির্বাণ, আপনি সাংবাদিক হয়েছেন, আপনি জানেন না? অনির্বাণের অগ্নিবাণে আজকে আপনি প্রমাণ দিলেন। একটু সাংবাদিক হয় আমি জানি না, আপনি প্রমাণ দিন। আপনি বললেন ফ্যাক্ট, একদম বলে দেবো। আজকে অনির্বাণ ব্যানার্জি প্রমাণ দেবেন শোতে। বলুন। আর আপনি ওখানে জিজ্ঞাসা করেন, প্রমাণ দিন। আরে ঘোষাডাঙ্গা সীমান্ত বলে দিচ্ছি তো। প্রমাণ দিন। বিএসএফ ইনফিলট্রেট করে, প্রমাণ দিন। বললেন বিএসএফ টাকা নিয়ে লোক ঢোকায়, আপনি বলেছেন বিএসএফ টাকা নিয়ে লোক ঢোকায়, আপনি এই দেশ বিরোধী কথা বলার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি দেশের আমরা অসামরিক প্রতিরক্ষাকেই প্রমাণ দিন। আপনি বড় বড় ডায়লগ না দিয়ে যা করবার করুন। প্রমাণ দিন। বড় বড় ডায়লগ না দিয়ে যা করবার করুন। এই ধরনের মানুষ অনির্বাণ দেখতে ভদ্রলোক, এক মিনিট, সজল দা। আপনি মোটেও ভদ্রলোক নন। আপনি অনির্বাণ প্রমাণ করুন বললেন বিএসএফ টাকা নেয়, প্রমাণ দিন। আপনি প্রমাণ করুন। আপনি আপনি তো বলেছেন, আপনি বলেছেন কি বলেননি? বিএসএফ টাকা দিয়ে লোক ঢোকায় বলেছেন নাকি?
কিনা? আরে আপনি বলুন বিএসএফ টাকা নিয়ে লোক ঢোকায়, আর দাঁড়ান সেটা অন্য প্রশ্ন, সেটা অন্য প্রশ্ন। বিএসএফ এর ব্যর্থতা আছে, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। বিএসএফ টাকা নিয়ে লোক ঢোকায়, আপনারা প্রতিবাদ করুন। আমি বলবো এই প্যানেলে, নয়তো আপনি আপনাদের মতন দেশদ্রোহী, আপনারা বিশ্বাসঘাতক, আপনারা মীর জাফরের বংশধর। আবার বললাম আপনারা মীর জাফরের বংশধর। আরে গিরগিটিরও তো জাত আছে, আরে অনির্বাণের কোনো জাত নেই পর্যন্ত। তোমাদের কোনো জাতই নেই। আমি যাব, আমি বিমলদার কাছে। হাতাখুন্তির বাইট, হাতাখুন্তির বাইট। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। অনির্বাণ, প্রথম লাইনটা কি ছিল বলুন? প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা কি ছিল? আরে গিরগিটি বলছিল একটু আগে, আবার বলছিল না গিরগিটি। আরে গিরগিটি বলছিল না সজল। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। না আমি বিজেপিকে পার করে দিল বাংলা থেকে, যদি বাংলাকে বাঁচাতে চাও অন্য বাহিনীর দিকে হাত তোলে। আরে এদের উল্টো করে ঝুলিয়ে রাখো, এদের উল্টো করে ঝুলিয়ে রাখো। বাকিদের কাছে যাবে। এক মিনিট অনির্বাণ, এক মিনিট অনির্বাণ, অরিন্দম বাবু। অনির্বাণ বললেন বিএসএফ টাকা খায়, বললেন মেয়েদের উপর অত্যাচার করে, কোনো প্রমাণ দিতে পারলেন না। এই রাজ্যের জঙ্গিদের বারবার এক সেকেন্ড অডিও ডাউন করতে হবে। সজল দা গিরগিটি তো নই রে ভাই, পার্সোনাল অ্যাটাক নয়, রিকোয়েস্ট। অনির্বাণ দা পার্সোনাল অ্যাটাক কোন দলে যাবেন জানেন না উনি। অরিন্দম বাবু বলবেন, অরিন্দম বাবু, অরিন্দম বাবু বলবেন। আপনার ক্ষমতা আছে, দল করে দেখান না। আমি উঠে দাঁড়াতে হবে, এবার আমি ওখান থেকে ডিবেট করতে হবে। বলুন অরিন্দম দা। আজকে এই আলোচনায় কণ্ঠ আমার রুদ্ধ নয়, বাসীও নয়, আমার সঙ্গীত হারা যে বক্তব্যগুলো হচ্ছে। আপনারা যেভাবে পিসিআরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলোচনার বোধহয় এখানেই শেষ। মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন সেটা হচ্ছে কি, উনি বিভিন্ন সোর্স থেকে যদি ইনফরমেশন পেয়ে থাকে, যদি উনি বলে থাকেন সংসদীয় একটা গণতন্ত্র, একজন মুখ্যমন্ত্রী বলছে, যদি রাষ্ট্রবিরোধী কথা বলে থাকে তাহলে পার্লামেন্ট রয়েছে, নানা রকম আলোচনা হতে পারে। এবার আপনাকে বলি, বিএসএফ অ্যাক্টটা কিন্তু হয়েছে বিধানসভায় নয়। বিএসএফ অ্যাক্ট যেটা নতুন হয়েছে এটা লোকসভায় হয়েছে এবং রাজ্যসভায় গৃহীত হয়েছে। এবার আপনাদের বলি যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অবৈধ ভারতীয় 205 জনকে টেক্সাস থেকে বিমানে করে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং আজকে আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি কিন্তু আজকে দেশকে কত ভালোবাসে, নাগরিকদের নিরাপত্তার জন্য মাত্র 34 কোটি মানুষ, সে আজকে কিন্তু ইন্ডিয়ানকে 18,000 ইন্ডিয়ানকে চিহ্নিত করেছে ফেরত পাঠাবার জন্য। কেন? আগে দেশের হচ্ছে গিয়ে তাদের জনগণের আজকে নিরাপত্তা। আজকে যে ঘটনাটা আপনারা বলছেন মেক্সিকো তো শুরু করে দিচ্ছে, পাকিস্তানেও দেখুন আজকে কীভাবে 1,50,000কে আজকে অনুপ্রবেশকে তাড়িয়ে দিচ্ছে। কোথায়? আফগানিস্তানে। এবার আপনাকে বলি, এই যে বিএসএফ নিয়ে আপনারা কথা বলছেন, আচ্ছা বলুন তো, বিএসএফ তো গুলি করলো, আনলো, আউটরস অফ মনেস্ট্রি হলো, রেসপেক্টিভ পুলিশ স্টেশনে কতগুলো কেস হয়েছে আপনি আমাকে বলুন। মুখে আপনারা বলে দিচ্ছেন। আমি তো বিএসএফের অ্যাট্রোসিটি নিয়ে তো আমরা একটা তদন্তে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে 2022-এ, কিন্তু যেখানে নাকি রাইট অফ প্রাইভেট ডিফেন্স রয়েছে। এবং আপনি জানেন বিএসএফের এখন যে নতুন আইনটা হয়েছে তারা কিন্তু প্রভূত চেঞ্জ করে দিচ্ছে। আজকে দেখলাম কত বড় হিম্মত থাকলে আজকে তারা বিএসএফকে গুলি করছে এবং সাস্টেইন ইনজুরি হওয়ার জন্য আজকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে বিএসএফ গুলি করছে, তার আগে করেনি। আপনি দেখুন জিনিসটা, যে আজকে বাংলাদেশের আজকে তদানীন্তরে যে আজকে মিস্টার ইউনুসকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছে যে পাকিস্তান 2071 সালে আজকে 2 থেকে 2.5 লক্ষ নারীদের ধর্ষণ করলো, 3 লক্ষ পাকিস্তানির আজকে বাংলাদেশিকে আজকে মেরে দিল, তার সাথে গেছে আজকে আলোচনা করার জন্য। তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে
মধ্যে বিএসএফকে আমাদের আজকে সর্বতভাবে সব দিক থেকে কিন্তু আজকে সাপোর্ট করা দরকার। আমার এই বাংলাতে যে সমস্ত চিকেন নেক, আমি আপনাকে বলছি, আবার বলছি, যে চিকেন নেকের যে বর্তমান পরিস্থিতি হয়েছে, আজকে ভেরি রিসেন্টলি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকার জমি দিয়েছে, কিন্তু চিকেন নেক সেভেন সিস্টার্স থেকে শুরু করে দেখছি আজকে কেন এতদিন ধরে দেওয়া হয়নি? না অরিন্দম বাবু, আমরা যদি এপারে বসে বলি বিএসএফ খারাপ, বিএসএফ কোরাপ, বিএসএফ ক্রিমিনাল, বিএসএফ এই করছে, বিএসএফ ওই করছে, তাহলে যারা প্রকৃতপক্ষে শত্রু তারা তো আরো বেশি তোল্লাই পাবে। একদম সত্যি বলছি, দেখুন বিএসএফ যেভাবে নাকি সীমান্ত বন্ধু, তাদের গাইডলাইন রয়েছে, রাজনৈতিক নেতারা ঘুষ খাচ্ছে, খুন করছে, কিছু হয় না, কিন্তু বিএসএফ যদি অন্যায় করে তার এগেইনস্টে মার্ডার কেস হয়, তার এগেইনস্টে রেপ কেস হয়, সে অ্যারেস্ট হয়ে জেলে থাকে। আজকে আপনারা পরিসংখ্যান দিচ্ছেন যে ওখানে এই গুলি করেছে, এই করেছে, সেই করেছে, তাহলে লোকাল পুলিশ স্টেশন তো ভাই কেস করবে, লোকাল পুলিশ স্টেশন তো রেপ কেস করবে, লোকাল পুলিশ স্টেশন তো আউটরেজ অফ মডেস্টি করবে। আপনি দেখান আমাকে, আপনি আমাকে দেখান যে বর্ডারগুলোতে আপনারা বলছেন বিএসএফ এলো, বিএসএফ এসে আজকে রেড করেছে, আজকে ধর্ষণ করেছে, এই করেছে, সেই কটা কেস হয়েছে, আজকে লোকাল পুলিশ স্টেশন কটা কেস করেছে? যদি দেখাতে পারে। আপনারা যেমন আজকে চোখের নিমেষে আজকে উত্তর দিয়ে দিলেন, আজকে কোনো উত্তর নেই। প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না ভাই, প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরটা দিতে হয়। আজকে বিএসএফ এর সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে আমি তীব্র প্রতিবাদ করি, কারণ আমার যে সমস্ত আমার আত্মীয় পরিজন রয়েছে তারা বিএসএফ এবং ভারতীয় সৈনিক আজকে গুলি খাচ্ছে, আজকে তাদের ইনজিওর্ড হয়েছে, আজকে হসপিটালে পড়ে আছে, তারা মর্মবেদনা জানে। তাদেরকে অপমান করে, যে অপমান করে তাদেরকে কিন্তু আজকে রাষ্ট্রদ্রোহিতা আমি বলে দিচ্ছি। আজকে কাশ্মীরে গলা কেটে নিয়ে যাচ্ছে, তবু আজকে তাদের মধ্যে আজকে কোনো অন্যায় প্রতিবাদ নেই, এটা আমি মেনে নিতে পারি না। আমি ভারতবাসী, আমার দেশ আগে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা শক্তিধর দেশ, আর আমার এখানে পার্লামেন্টে একটা আইন হয়েছে, আজকে সিএএ হয়েছে, কিন্তু আজকে যখন এটা করা হচ্ছে, অনুপ্রবেশকারী ভারতে এসে আজকে বিনা রক্তপাতে দখল করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত দীর্ঘদিন ধরে করছে। আমরা ভারতীয় হিসাবে যারা আজকে সাপোর্ট করছে আজকে এই অনুপ্রবেশকারীদের, তারা হচ্ছে কি রাজদ্রোহী বলে আমার মনে হয়। বেশ, আমি বিমল স্যারের কাছে, বিমল কুমার চন্দ, আজকে বসে সরাসরি বলা যে বিএসএফ এই করেছে, বিএসএফ ওই করেছে, প্রমাণ ছাড়া, এটা তো এক প্রকার, আমি যে প্রশ্নটা করলাম আমি অরিন্দম স্যারকেও, যে এটা তো এক প্রকার প্রকৃতপক্ষে যারা শত্রু তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া, তাদের হাতে রিজন তুলে দেওয়া। প্রকৃত মানে ঠিক, হ্যাঁ, সত্যি কথা বলতে ঘরের শত্রু, এদের আগে শেষ করা উচিত। আজকে চিন্তা করে দেখুন, প্লিজ রিকোয়েস্ট বিমল স্যারকে বলতে দিন। আজকে আমি একটা কথা বলতে চাই, এখানে আমি উঠে দাঁড়াবো, রিকোয়েস্ট, এক সেকেন্ড। আচ্ছা বিমল স্যার একটু বলেন, রিকোয়েস্ট, লজ্জা আছে কিনা দেখো, দেখো লজ্জা আছে কিনা, লজ্জা আছে, উনি বলে দিন, রিকোয়েস্ট সজলদা। হ্যাঁ বিমল স্যার বলুন, এক সেকেন্ড, ওনাকে বলতে দিন। হ্যাঁ শুনুন, উনি আর্মি ম্যান, ওনাকে বলতে দিন। আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমি যতখানি দেশের নিরাপত্তার ব্যাপারে জানি, কারণ আমি 65 সালের যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম, 71-এর যুদ্ধ একদম ফ্রন্টে ছিলাম বাংলাদেশকে লিবারেট করার জন্য। আমি আজকে জানি বিএসএফ, আমি ওদের সাথে বহুভাবে আমি তাদের বর্ডারে গিয়েছি, বর্ডারে দেখেছি, আমরা ডিফেন্সে থাকাকালীন তখন তো এতটা ছিল না আমাদের সময়, আমাদের নেভালেরও কোনো ছিল না, আমাদের কোনো প্যাট্রোলিংয়ের কোনো ডিউটি ছিল না, আমরা নেভালটাই করতাম সমস্ত। আজকে না হয় কোস্টাল গার্ড হয়েছে। আমি বলবো আজকে বিএসএফ যারা, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের নাগরিক, ভুললে চলবে না। প্রত্যেককে আমি বলবো, কোনো রিমার্ক পাস করার আগে, সে যেই হন না কেন, ঠিক ভারতবর্ষের যে কোনো নাগরিক যদি বিএসএফ এর এগেনস্টে কোনো কথা বলে, আমারও পিঠে লাগে। কারণ হচ্ছে এই যে সে আমারই ভাই, একজনের ছেলে আর একজনের ভাই আর একজনের বাবা, কিন্তু সম্পূর্ণ হিসাবে সে আমাদের দেশের লোক। কি করে জ্বালা হবে? আজকে মির্জাফরের রক্ত, তাদের তো জ্বালাটা হবে না। এইখানে কথাটা হচ্ছে, এখানে আজকে যে কথাটা আমি শুনলাম এখানে, যে হাতা খুন্তি নিয়ে যেই বলুক না কেন, হাতা খুন্তি নিয়ে বিএসএফ কে তাড়া করতে, আমি বলবো কেন বিএসএফ কে আজকে যারা অনুপ্রবেশ করছে তাদেরকে আটকান, তাদেরকে সেই হাতা খুন্তি নিয়ে আমি বলবো তাদেরকে বলা হোক, সেই এলাকার যারা লোক আছে তাদেরকে বলা হোক
যে সেই হাতাখুন্তি নিয়ে গিয়ে তাদেরকে আক্রমণ করতে, যাতে তারা অনুপ্রবেশ না করতে পারে। আর দ্বিতীয় কথা খেয়াল রাখবেন, বিএসএফ একটা প্যারামিলিটারি ফোর্স, খেয়াল রাখবেন তার হাতে অ্যারেস্ট করার অধিকার নেই যেটা আছে পুলিশের। প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি রাজ্যে পুলিশ বিভাগ আছে। বিএসএফ এর কাজ কি? যে কোনো লোক অনুপ্রবেশ করলে পরে তাকে ধরে নিয়ে পুলিশের হাতে দিতে হবে, কখনো সে নিজে কোনো কিছু করতে পারে না। এই আইনটা নেই আমাদের ভারতবর্ষে। এটা ভুলে গেলে চলবে না। আমরা শুধু বিএসএফকে দোষ দিয়ে যাব। বিএসএফকে দোষ দেবার আগে সমস্ত জিনিসটা, পুরো সারাউন্ডিংটা চিন্তা করতে হবে। আজকে কেন এত জায়গা আমাদের খালি পড়ে আছে যেখানে ফেন্সিং হয়নি? এটা কি যে রাজ্যে হচ্ছে সে রাজ্যের ডিউটি নয়, এটা যেখানে সেন্ট্রালে হচ্ছে সেন্ট্রালের ডিউটি নয়। সবাই মিলে করতে হবে। আজকে অনুপ্রবেশ যে কোনো রাষ্ট্রে হোক না কেন, যে কোনো রাজ্যে হলে পরে একটা জিনিস খেয়াল রাখবেন, কি হচ্ছে সেই রাজ্যের কি হচ্ছে। আমরা শুধু ভুলে যাচ্ছি অনুপ্রবেশ করছে, কিন্তু আনুষঙ্গিক জিনিসটা কি হচ্ছে, পরবর্তী পদক্ষেপটা কি। একটা কারণ হচ্ছে যারা অনুপ্রবেশ করছে জেনে রাখবেন তারা সাধারণ লোক নয়। স্যার এখানে আমি একটা বাইট শোনাবো, আমি আসছি সজল, আমাকে সুকান্ত বাবুর কাছেও যেতে হবে। আমি একটা বাইট শোনাবো। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তিনি এই দেশের, এই রাজ্যের একজনকে নিমন্ত্রণ জানিয়েছেন। কাকে, কেন, শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। ডক্টর সুকান্ত ঘোষের কাছে আমি যাব। সুকান্ত বাবু, আচ্ছা সজলদা একটা লাইন বলবেন, তারপর আমি সুকান্ত বাবু একটা লাইন তো একটাই লাইন বলুন। আপনারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন সেটা বলছেন তো, গত কয়েকদিন আগে উনি এর থেকেও মারাত্মক কথা বলেছেন। আপনারা দেখছিলেন যে কয়েকদিন আগে বাংলাদেশের বর্ডারের এপারে কিছু মানুষ তারা ভারত মাতা কি জয় বলছিল, ওপারে কিছু মানুষ আল্লাহর নামে ধ্বনি দিচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্র্যাকটিক্যালি তাদেরকে সেই ছবি সেট করেছেন যে আপনারা ওখানে যাবেন না। বেশ, সুকান্ত বাবু, যারা দেশপ্রেম নিয়ে বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশে ভারত মাতা কি জয় কবে কোন দলে থাকবে আবার যারা দলে থাকবে সেটা সুকান্ত বাবুর কাছে যেতে হবে। বেশ, সুকান্ত বাবু, আমার আপনাকে প্রশ্ন, বাকিদের অডিও ডাউন। সুকান্ত বাবু, আমার প্রশ্ন এখান থেকে যে বক্তব্য উঠে গেল, যদি ওপার থেকে কোনো ইনস্টিগেটিং কমেন্ট আসে তখন এদেশের মানুষকে বিএসএফ এর পাশে গিয়ে দাঁড়ানো উচিত কিনা বর্ডারে, না উচিত না? আপনার কি মনে হয় বলুন। দেখো কিশোর, আমার মনে হয় যে বিএসএফ কিন্তু একটা এমন একটি এজেন্সি যাকে নিয়ে বক্তব্য রাখার আগে বোঝা উচিত। আজকে মালদা যে ঘটনাটি ঘটেছে, যখন পেট্রোলিং করছিল মহিলা বিএসএফ এর একটি ট্রুপ, তাদের কিন্তু অতি সতর্কতার জন্য একটা কিন্তু বিশেষ ধরনের ধারালো অস্ত্র নিয়ে কিছু বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে কিছু লোক এগিয়ে আসছিল। সেই শীতে ঘন কুয়াশা এক মহিলা বিএসএফ আজ করতে পেরে তিনি কিন্তু প্রথম তাকে ওয়ার্নিং দেন, যেটা নিয়ম বিএসএফ এর, আমি যতটুকু জানি। তারপর তিনি 3 রাউন্ড গুলি চালিয়েছিলেন এবং তারপরে যেহেতু তারা বিএসএফ এর দিকে আক্রমণ করতে এসেছিল, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এবার আমার প্রশ্ন যে ইলেকট্রিক্যালি সার্ভিলিয়েন্স ভিজিলেন্স সিস্টেম যেটা আছে, বা নতুন ধরনের যে সার্ভিলিয়েন্স সিস্টেম বিএসএফ, সেটা কিন্তু বিএসএফ নিরাপত্তার জন্য করে। কাদের জন্য? আমাদের এখানকার মানুষের জন্য, মানুষকে নিরাপত্তা দেবার জন্য। সুতরাং তার সম্পর্কে যখন এই বক্তব্য শুনতে হয়, তাহলে তো বাংলাদেশের যে নাগরিকরা বিএসএফ কে লাঠি দিয়ে আঘাত করেছিল তার বক্তব্যের সঙ্গে কোনো পার্থক্য থাকছে না। তাহলে কি বাংলাদেশের যে বক্তব্য এবং যেটা তুমি একটু আগে দেখালে আনসারুল্লাহ বাংলার টিমের যে বক্তব্য, সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা অত্যন্ত ভয়ানক। কারণ বিএসএফ কিন্তু বর্তমানে যে সেন্সর সিস্টেম এবং বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তির ব্যবহারে বর্ডারে যে কাজ করছে, তাতে কিন্তু হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে ইলিগাল ট্রাফিকিং থেকে শুরু করে বহু চোরাচালান বন্ধ হয়েছে। এবং বর্তমানে যেটা বর্ডার গুলো মানে ফেন্সিং নেই, সেই জায়গাগুলোতে ফেন্সিং দেওয়ার চেষ্টা করছে।
সুতরাং তখন যদি এই বক্তব্যগুলো আমাদের একজন প্রধান মুখ আমাদের রাজ্যে তার মুখ থেকে আসে, তখন কিন্তু বিএসএফ কেন সার্বিকভাবে আমাদেরও কিন্তু ভাবতে কষ্ট হয় যে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের একজন একটা গুরুত্বপূর্ণ মুখ তিনি বিএসএফ এর বিরোধিতা করছেন এবং একটা এমন বক্তব্য অত্যন্ত, যেটা আমাদের প্রাক্তন সেনাপ্রধান এখানে আছেন, পুলিশ কর্তা আছেন, তারা যেটা বলেছেন বা সজলদা যেটা বলেছে, আমি এটাই বলছি যে বিএসএফ এই প্রতিষ্ঠানকে এভাবে আঘাত করার ক্ষমতা বা অধিকার কিন্তু তিনি পান না, কারণ তাকেও কিন্তু আজকে যে প্রোটেকশন দিচ্ছে সেটা কিন্তু এই প্যারামিলিটারি ফোর্স দিচ্ছে। এটা ভুলে এখান থেকে আমি প্রত্যেকের কাছে ছোট ছোট করে যাব, একবার সঙ্গে থাকুন সুকান্ত বাবু। অরিন্দমদার কাছে আমি যাব, অনির্বাণদার কাছে আমি প্রথমেই যাব, তারপর অরিন্দম বাবুর কাছে আসবো। অনির্বাণদা, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানাচ্ছেন, কি কথা হবে তাদের মধ্যে? কি কারা ভিডিও চালাবেন তার দায় আমাকে নিতে হবে। তথাগত রায়ের দায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সবাইকে ছেড়ে দিয়ে বক্তব্যের দায় বিজেপি নিয়েছে, মুখ্যমন্ত্রীদের ছেড়ে দিয়ে তথাগত রায় যখন কামিনী কাঞ্চন করছিল বিজেপি দায়িত্ব নিয়েছিল। এই কোথা একটা লোক দেখে কি লজিক আপনি দিলেন দাদা? আপনাকে তো লজিক্যাল বলেই জানি হলো না। ডেটা শুনুন, একটু আগে বলছিলেন না যে কি ক্রিমিনাল অফেন্স, অরিন্দম দে এফআইআর কথা জিজ্ঞাসা করছিলেন। নিত্যানন্দ রায় 2022 সালে কিন্তু হোম মিনিস্ট্রি প্রতিমন্ত্রী ছিলেন ওই সময়। 2022-এ পার্লামেন্টে ডেটা দিয়েছেন সেন্ট্রাল যত সেন্ট্রাল ফোর্স আছে তার মধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্রিমিনাল অফেন্সের এফআইআর হয়েছে 451টা, তিনি ডেটা দিয়েছেন, আমি দিইনি। তার মধ্যে 30টা করাপশনের। আচ্ছা, বিএসএফ এর লেডি কনস্টেবল নিজে তার সুপিরিয়রের বিরুদ্ধে রেপের অভিযোগ করেছেন নদিয়াতে 2023 সাল। 2022 সালে বিএসএফ এর অফিসিয়াল তারা অ্যারেস্টেড হয়েছেন রেপের অভিযোগে। ঘটনা আছে, তার মানে কি গোটা বিএসএফ এর খারাপ হয়ে যাচ্ছে না? তাকে রাজনৈতিকভাবে একজন যদি দোষ করে, গোটা বিএসএফ যদি খারাপ হয়, তাহলে পার্থ চ্যাটার্জি গোটা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে। তাহলে তৃণমূলের যারা যে নেতার বিরুদ্ধে যা অভিযোগ উঠবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দোষে দোষী। তাহলে তৃণমূলের নেতা যদি জঙ্গি প্রমাণিত হয়, যেমন সিমির একজন ফাউন্ডিং মেম্বারকে আপনারা রাজ্যসভায় পাঠিয়েছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিমির প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায় সিমির মুখপাত্র। হ্যাঁ বিমল বাবু, যদি বিএসএফ এর কত টোটাল সংখ্যা স্যার, আর 400 জনের বিরুদ্ধে অভিযোগ আছে উনি বলছেন। 400 জনের বিরুদ্ধে অভিযোগ যদি থাকে, হোম মিনিস্টার বলছে, যদি 400 জনের বিরুদ্ধে অভিযোগ ইজ ইকুয়াল টু বিএসএফ গোটা ফোর্সটা ক্রিমিনাল ফোর্স, তাহলে তৃণমূলের এক-একজন নেতার বিরুদ্ধে যে অভিযোগ আছে তার মানে গোটা তৃণমূল একটা ক্রিমিনাল দল। এটা যদি আপনার লজিক অনুসারে, আপনার লজিক, আমি তো অনির্বাণও হয়েছিলাম, আমি অনির্বাণ গাঙ্গুলিও হয়েছিলাম, এইবার আমি অনির্বাণ, হ্যাঁ আমি অনির্বাণ গাঙ্গুলিও হয়েছিলাম, স্বাস্থ্য যাবেন না, সবগুলি অনির্বাণ ব্যানার্জিও হয়েছিলাম। আমার স্পষ্ট ভাষায় আপনাকে প্রশ্ন, যদি এই লজিক হয় না, আপনার টাইটেলটা আমার মনে থাকার তো খুব একটা মানে প্রয়োজন নেই। এবার বলি, আমি তো আপনার হয়েও প্রশ্ন করেছিলাম সজল ঘোষকে, কিন্তু আমি আবারও আপনাকে প্রশ্ন করছি, যদি 400 জন বিএসএফ কর্মী তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে গোটা বিএসএফ যদি ক্রিমিনাল হয়, তাহলে তৃণমূল নেতা যারা গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার মানে গোটা তৃণমূল হচ্ছে ক্রিমিনাল, এমনটাই। হ্যাঁ স্যার বলুন। দেখুন, কতগুলো ঘটনা, সেটাকে নিয়ে একটা পুরো বিএসএফকে মানে একটা টোটাল একটা যে প্যারামিলিটারি ফোর্স আছে সেই ফোর্সকে দায়ী করা যায় না। ঘটনা কিছু ঘটতে পারে যেখানে মানুষ থাকে, কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, তারাও কিন্তু আমাদের মতোই নাগরিক, আমাদের মতোই মানুষ, আমাদের মতো রক্ত মাংসের মানুষ। কিছু ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা দিয়ে আমরা পুরো বিএসএফকে করতে পারি না। বিএসএফে যারা কাজ করে খেয়াল রাখবেন, তারা দিন রাত 24 ঘন্টা তারা ডিউটি করছে, এবং শুধু তাই নয়, ঘর বাড়ি ছেড়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। আজকে যে এই যে সীমান্তে যারা সীমান্তের আশেপাশে থাকে, তারা কি করে আছে? শুধু একমাত্র বিএসএফ এর জন্য। কিছু একটা ঘটনা নিয়ে বললে পারে তো শুধু সম্পূর্ণ বিচার হয় না। খারাপ বলবেন আর বিএসএফ ভালো, এটা তো হয় না। পুলিশ কর্মীদের খারাপ কে বলেছে? বিজেপি বলে না? কে? বিজেপি যখন পলিটিক্যাল পুলিশ কর্মী যারা করাপ্ট তাদের খারাপ বলা হয়, গোটা পুলিশকে খারাপ বলা হয় না। আপনি পুরো বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ দেখলে ঝাঁটা তুলে দৌড়তে। বলুন সজল বাবু। আমি বলি, প্রথম কথা হচ্ছে আনসারুল্লাহ সত্যি তো একজন বাংলাদেশের লোক, সে কি বলল না বলল তাতে আমাদের খুব একটা কিছু গায়ে লাগার কথা ছিল না। যদি এপার বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার রিয়াকশানে প্রতিবাদটা জানাতেন, নীরবে আনন্দ পাওয়ার, আপনি তথাগত রায়ের কথার প্রতিবাদ জানিয়েছিলেন।
আপনি তথাগত আপনারই দলের বড় নেতা, আপনার থেকে অনেক বড় নেতা। আপনি ভোটে জিতেছেন, তিনি জেতেননি। আচ্ছা, উত্তরটা আপনার থেকে অনেক বড় নেতা। আমি মানছি। আপনার দল তথাগত রায়ের কথা মূর্খ বলছি না, চুপ করতে, উত্তর দিচ্ছি। আপনি কিছুই করতে আরে কামিনী কাঞ্চনের, আরে বললাম, আরে ও ঠাকুর দাদার বাবার নাম হচ্ছে মির্জাফর, ওকে আমি কি উত্তর দেব? ও ঠাকুর দাদার বাবার নাম মির্জাফর, ও ঠাকুর দাদার বাপের নাম মির্জাফর। আমি বললাম ও ঠাকুর দাদার বাবার নাম মির্জাফর। আবার বললাম, আমি যেটা বলছি, তথাগত রায় কামিনী কাঞ্চনের কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মদন মিত্র দুপাশে দুটো কামিনী নিয়ে আপনাদের কাঞ্চন দেখে সেটা প্রমাণিত হয়েছে। বাট এটা আজকের ইস্যু নয়। আমার বক্তব্য হচ্ছে 2,65,808 জন বিএসএফ স্টাফ, তার মধ্যে 431টা বা 32টা, আমি শুনতে ভুল না করলে, মামলা হয়েছে। বিএসএফ তো অন্যায় করতেই পারে, বিএসএফ কে তো কেন্দ্রীয় সংস্থাও বিএসএফ এর একজন আধিকারিককে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 431টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসানো মামলা কতগুলো আছে সেটাও জানতে হবে। সেটা আপনার হোম মিনিস্টারকে বলতে বলুন। আপনার হোম মিনিস্টারকে একদম চোখ বলছি না, মির্জাফরের বংশধর। অডিও ডাউন, আপনি বলুন। নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হবে না, চিৎকার করবে, মানে বলতেই শুনতে দেবে না, যে উত্তরটা একজন দেবে, চিৎকার করে ওটা বাজিমাত করে দেবে। আরে ভাই, উত্তরটা শুনতে দিন। আপনি যে বললেন 400 কেস হয়েছে, হাওয়ার এগেনস্ট হয়েছে, নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে, সেই পরিসংখ্যানটা দিন। তাদের এগেনস্টে চার্জশিট হয়েছে না ফাইনাল রিপোর্ট হয়েছে, সেই পরিসংখ্যানটা দিন। না না, আমি বলছি, আপনি বলে দিলেন আর পাবলিক পার্লামেন্টে জানিয়েছে। আপনি আমাকে বলিনি যে আজকে ওয়েস্ট বেঙ্গল, আমাকে এখানে শেষ করতে হচ্ছে, এখানে শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন থাকবে এই শোয়ের শেষে, আমার প্রশ্ন থাকবে, যদি বিএসএফ এর একজনের বিরুদ্ধে কোনো কেস হয়, সেটাকে যদি জেনারেলাইজ করে দেওয়া হয় যে গোটা বিএসএফ ক্রিমিনাল, তাহলে তৃণমূলের 1 জন 2 জন 3 জন 4 জন কতজন নেতার বিরুদ্ধে কেস হয়েছে? তাহলে কি গোটা তৃণমূল দলটা ক্রিমিনাল? আমার প্রশ্ন হচ্ছে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান, সেই নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে, যখন এই রাজ্যে স্বর্গরাজ্য মনে করে জঙ্গিরা থাকেন এবং সেই জঙ্গিদের যারা বাধা দেয়, সেই বিএসএফকে বলা হয় যে ঝ্যাঁটা খুন্তি হাতে তাড়া করবো যদি বিএসএফ আসে, সেখানে আমার খুব চিন্তা হয়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।